ঢাকা দখল, তাদের 6 লাখ কর্মী যদি আসে না, পারবে না, এই সরকার পারবে না। তারা শাহবাগ দখল করে নেবে এবং যে বাংলাদেশে যে বিমানবন্দর রয়েছে, এই যে শাহজালাল বিমানবন্দর রয়েছে, ঢাকার যে প্রধান বিমানবন্দর রয়েছে, তো তারা সেটাও দখলে নেবে। তবে কি এবার বাংলাদেশের ক্ষমতা মোহাম্মদ ইউনূসের হাত থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে চলে যেতে বসেছে? তবে কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ? শেখ হাসিনা এমন একটা রাজনীতিবিদ এবং তার মাইন্ড সেট এবং তার মেজাজ এমন, রাজনীতিতে শেখ হাসিনা এমন কোনো কৌশল নেই যেই কৌশল তিনি প্রয়োগ করে না। আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে দেশ জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা যে আগামীকাল আসলে কি ঘটবে। দর্শক, দেশ পূর্বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। 6 লাখ লোক যদি কালকে সকালে ঢাকায় এসে দাঁড়ায়, আওয়ামী লীগের এক ডাকে, বুঝছেন, এই সরকার কই যে যাবো ভাই? আগে সরকার তো পলানোর জন্য ভারত ওদেরকে আশ্রয় দিচ্ছিল, কারণ ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল। আমি তো বুঝি না এই সরকারের লোকগুলো তখন কোথায় যাবে? এই 6 লাখ লোক রাস্তায় আসলে ভাই এদের ট্রেনিং কোনো কিছু দরকার নেই আওয়ামী লীগের। এখন আওয়ামী লীগের যদি ক্ষমতা পুনরায় দখল করতে হয়, তা আমার তো মনে হয় না আওয়ামী লীগের এই গেরিলা ট্রেনিং এর কোনো প্রয়োজন আছে। কারণ আওয়ামী লীগের যে যুবলীগ আর ছাত্রলীগ আছে, তাদের হেলমেট বাহিনী, বটি লইকা বাহিনী, তারপরে তাদের হাতুর বাহিনী আর কি বাহিনী, হকি স্টিক বাহিনী, এইগুলি যারা আছে, বুঝছেন, এরা অলরেডি ওই ট্রেনিং এর যে মানে ট্রেনিং এর যে মানে হাই ট্রেনিং যেটাকে বলে আর কি, টপ ক্লাসে প্রোম্যাক্স লেভেলের যে ট্রেনিং আছে, অলরেডি সেই সব ট্রেনিং তারা শেষ করে ফেলাইছে বহুত আগে, বুঝছেন। এদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নেই। এখন আওয়ামী লীগ যদি চায় সত্যি সত্যি সরকার ফেলা দিতে, কিন্তু আমার বিশ্বাস কেন জানি মনে হয়, বুঝছেন, এটা সম্ভব। এর কারণ হলো বর্তমান যে সরকারটা রয়েছে ইউনূস সাহেবের, অত্যন্ত দুর্বল একটা সরকার, অত্যন্ত দুর্বল। বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল সরকার আসেনি। এই সরকারের সামনে জোরে গিয়ে হাঁচি দেন না, প্যান্টে মুইতে দিবে অনেকে। এই সরকারের সামনে জোরে গিয়ে হাঁচি দেন, অনেক উপদেষ্টা আছে প্যান্টে মুইতে দিবে। এটা আমার কোনো কথা না, একজনকে শুনলাম সে বলতেছে, টক শোতে গিয়ে বলতেছে এইসব কথাবার্তা। এত দুর্বল একটা সরকার। এর কারণ হলো এই সরকারের না আছে কোনো পাবলিক সাপোর্ট, এই সরকারের না আছে কোনো এথিক্স স্ট্যান্ড বা নৈতিক স্ট্যান্ড, বুঝছেন। নীতিগতভাবে তো কোনো স্ট্যান্ডে নাই, পাবলিকে কোনো সাপোর্ট নাই, নানান রকম দুর্নীতির সাথে জড়িত, মানে প্যারাসের অবস্থা, যেটাকে বলে অদক্ষতার চরম পর্যায়ে পৌঁছে গেছে এই সরকার। তো কাজে কেউ তাদেরকে পছন্দ করে না। এই জন্য বললাম, আপনাদের মধ্যে কেউ যদি গিয়ে জোরে একটা হাসি দেন না, বুঝছেন, এদের সামনে গিয়ে প্যান্টে মিটতে দিব। তো এই যদি হয় বর্তমানে সরকারের অবস্থা, আর এরাই যদি চালায় বাংলাদেশের ল এনফোর্সমেন্ট, পুলিশ বাহিনী, তারপরে সামরিক বাহিনী, যারাই বলুন না কেন, এখন যেহেতু সরকার তারা চালায়, তো সরকারের অধীনেই ডিপার্টমেন্টগুলো থাকে। তো এখন আওয়ামী লীগের যে এই যে 30% যে সাপোর্টার রয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের, তো 18 কোটির 30% কত হয়? প্রায় 6 কোটি। আরে ভাই 6 কোটি বাদ দেন, 6 কোটির মাত্র 6 কোটি থেকে মাত্র 6 লাখ লোক যদি কালকে ঢাকা শহরে এসে দাঁড়ায়, রে ভাই মাথায় হাত। 6 লাখ লোক যদি কালকে সকালে ঢাকায় এসে দাঁড়ায়, আওয়ামী লীগের এক ডাকে, বুঝছেন, এই সরকার কই যে যাবো ভাই? আগে সরকার তো পলানোর জন্য ভারত ওদেরকে আশ্রয় দিচ্ছিল, কারণ ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল। আমি তো বুঝি না এই সরকারের লোকগুলো তখন কোথায় যাবে? এই 6 লাখ লোক রাস্তায় আসলে ভাই এদের ট্রেনিং কোনো কিছু দরকার নেই আওয়ামী লীগের। আমি কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার না, আমি যা সত্যি তাই বলতেছি, বুঝছেন, একদম আম জনতা হিসেবে। তো এই 6 লাখ কর্মী যদি রাস্তায় এসে দাঁড়ায়, অবস্থাটা কি ভেবে দেখছেন? আই এম জর্জ প্রমিজিং ইউ, বুঝছেন, আমি আপনাদেরকে বলে গেলাম, বুঝছেন, আওয়ামী লীগ উইল ব্যাক ভেরি সুন। আওয়ামী লীগ ফিরে আসবে। খালি আওয়ামী লীগ এটা সাহস করে বলুক থাকলে, আওয়ামী লীগের যে শেখ হাসিনার কথা বলা হয়, শেখ হাসিনা খালি ওই পশ্চিম ইয়ে থেকে, ভারত থেকেই খালি একটুখানি বলুক না, গেলে বলে দেখুক না, অমুক তারিখ কয়টা বাজে ঢাকা দখল, তাদের 6 লাখ কর্মী যদি আসে না, পারবে না, এই সরকার পারবে না। এখন আর আপনারা যারা এই সরকারের সমর্থক, তারাও আপনারা বুদ্ধি একটু মাথা খাটে একটু ভাবেন, এই সরকারের পক্ষে সম্ভব কিনা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। আওয়ামী লীগ কতটা দুর্ধর্ষ, কতটা ডেঞ্জারাস, কম বেশি আপনারা জানেন। 17টা বছর একটানা তারা ছিল, 17 থেকে 19 বছর তারা একটানা ছিল। তারা যে খাতারনাক হতে পারে, কি করতে পারে, তারা ভালো করে জানেন। घुच के मारेगा, घुच के मारेगा, घर में घुच के मारेगा, पर रब्बा कर देगा, सबको रब्बा कर देगा। যেটাকে বললাম না, ভারত তো আওয়ামী লীগ তো বেঁচে গেছে, পার্শ্ববর্তীদের ভারত, কেউ নৌকে উঠায়, কেউ লুঙ্গি উঠায় দৌড়ে, কেউ বর্ডার দিয়ে কোনো মতে পার হয়ে গেছে, ভারত সরকার তাদেরকে আশ্রয় দিয়ে দিয়েছে, কারণ ভারত তাদেরকে বন্ধু মনে করে। কিন্তু ভাই তোমাদের না যাওয়ার জায়গা আছে আমেরিকাতে, আরে বে পাসপোর্ট ভিসাইবে করতে গা। দ্বিতীয়ত না যাওয়ার অবস্থা ছিল ভারতে। কি অবস্থা, কি যে অবস্থা আল্লাহ মাহবুব জানে। তো যাই হোক, দেখি আর কয়টা দিন কি হয়। তবে কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ? মূল বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা এমন একটা রাজনীতিবিদ এবং তার মাইন্ড সেট এবং তার মেজাজ এমন, যেটা আপনারা বিগত সময়ে আপনারা দেখেছেন। বাস্তবিক অর্থে রাজনীতিতে শেখ হাসিনা
এমন কোনো কৌশল নেই যেই কৌশল তিনি প্রয়োগ করেন না, সেটা নৈতিক হোক অথবা অনৈতিক হোক, সেই কৌশলগুলো তিনি ব্যবহার করেন। যেমন বিভিন্ন সময় শেখ হাসিনার যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন বিগত 16 বছরে, আপনারা দেখেছেন যে খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, ঠিক তারপর তিনি কী বক্তব্য দিয়েছিল, যে আমাকে যে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি, আমি প্রতিজ্ঞা করেছিলাম সেই সময় যে এই ক্যান্টনমেন্টের বাড়িতে আমি খালেদা জিয়াকে থাকতে দেব না। মানে শেখ হাসিনা এমন একটা ব্যক্তি, সে যখন কথা বলে বা বক্তব্য দেয়, এই বক্তব্যের এগেনিস্টে তার বিরুদ্ধে কী রিয়াকশন হতে পারে বা এটা মানুষ কী মনে করতে পারে, এটার কোনো চিন্তাধারা শেখ হাসিনা কখনো করেনি। বা বিগত 16 বছর আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে, নিশ্চিতভাবে আপনারা ধরতে পারেন যে এই এমনভাবে রাজনীতিটা করেছে যে যদি কোনোরকম মানে আওয়ামী লীগ ছিটকে পড়ে, তাহলে আওয়ামী লীগের অবস্থা এখন যেটা হচ্ছে এর সাথে ভয়াবহ হওয়ার কথা ছিল। মানে সম্পূর্ণরূপে রিস্ক নিয়ে যে রাজনীতি করা, এটা কিন্তু শেখ হাসিনা সবসময় করে এসেছে এবং যে কয়দিন বেঁচে আছে আমার মনে হয় ততদিন পর্যন্ত সে সেটাই করবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা একটু চিন্তা করেন, 5 আগস্টের পর শেখ হাসিনার যে কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছে, এই কল রেকর্ডগুলো যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে কি তাকে ভীত এরকম কোনো কিছু আপনি মনে করেছেন? এবং তার এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো কতটা আগ্রাসী ছিল সেটা একটু চিন্তা করেন তো। যে তিনি কি বলেছিলেন, তার বিরুদ্ধে যে কয়টা মামলা হয়েছে, এই কয়টা মানুষকে খুনের লাইসেন্স তিনি পেয়ে গেছেন। মানে এই অবস্থায় একটা দলের প্রধান এই জাতীয় বক্তব্য দেওয়া, এটা কি কখনো স্বাভাবিক রাজনীতির মধ্যে পড়ে? বা কোনো স্বাভাবিক রাজনীতিবিদ এই জাতীয় বক্তব্য দিতে পারে? বাস্তবিক অর্থে সেটা দিতে পারে না, কিন্তু তিনি সেটা দিয়েছেন। এরপর আসেন গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে আপনারা শুনেছেন যে একজন থানার ওসিকে আওয়ামী লীগের যে কোনো এক নেতা ফোন দিয়ে কি বলেছিল, যে আমি বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান বলছি, এবং একেবারে হুমকি দিয়ে কথাটা বলেছে। একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে এই বক্তব্যগুলো আসলে কিভাবে দিচ্ছে বা কোন রাজনীতির পলিসি হিসেবে দিচ্ছে। মানে আমি প্রথমে যেটা বলেছিলাম যে শেখ হাসিনা সম্পূর্ণরূপে একটা উগ্র মেজাজি, বলতে পারেন সে কখন কি করবে, কি করতে যাচ্ছে, এটা মনে হয় আগে থেকে কখনো কোনো পরিকল্পনা থাকে না। মানে যা ইচ্ছা তাই করার মতো সাহস সে সবসময় দেখায়। এবার আসি মূল আলোচনায়। বিগত সময়ে জামাত কিন্তু আওয়ামী লীগের মতো প্রায় অঘোষিত নিষিদ্ধ ছিল, কিন্তু জামাত ভিতরে ভিতরে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে এবং তাদের দাওয়াতি কাজ পরিচালনা করেছে। যেহেতু জামাত ইসলামিক দল, তাই তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সব কিছু তারা ইসলামের মানদণ্ডে করার প্রয়োজন ছিল এবং সেটাই করেছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ইসলামিক দল না যে সব কিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করবে। এমনকি শেখ হাসিনার রাজনীতির যে চিন্তাধারা, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যেটা বললাম যে সে কি করছে, এই কর্মের পর তার কি হবে, এটার চিন্তা সে কখনো করেনি। মানে সে যদি কারো উপর প্রতিশোধ নিতে চায়, এটা বাস্তবায়ন করতে যা যা কিছু দরকার সব কিছু করবে। এখন একটু চিন্তা করেন, এই যে যে সংবাদটা প্রচার হলো যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগকে, এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা গেরিলা আক্রমণ করবে, মানে গেরিলা যুদ্ধ পরিচালনা করবে। এখন অনেকেই বলতে পারেন বাস্তবে কি তারা সেটা পারবে? ভাই, বাস্তবে হয়তো তারা সরাসরি বাংলাদেশের সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হবে না, কিন্তু গুপ্ত যেই কর্মকাণ্ডগুলো এগুলো তারা করবে, এটা প্রায় নিশ্চিত। এবং এটাই হচ্ছে বাংলাদেশের ভয়ের কারণ। আর এই কারণে আমি সবসময় বলে এসেছি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে দেশকে স্থিতিশীল পরিবেশে রাখা যায় না। বাংলাদেশের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে? রাজনৈতিক দলগুলোর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যখন এই জাতি আস্থা রেখেছিল, এনসিপি নামক রাজনৈতিক দলটার উপর যখন জাতি আস্থা রেখেছিল, সমন্বয়ক শব্দগুলা যখন ফেরেশতার সাথে সমতুল্য ছিল, সেই শব্দগুলো, সেই দলগুলো, সেই ব্যক্তিগুলো হাতে গোনা 2 জন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম যারা, বাকি যারাই আছেন হয়তো নিজে নয়তো তার সাথে চাঙ্গাপাঙ্গা, চেলা চেমুঙ্গা বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন। এখন এই দলটার উপর মানুষের আস্থা কতটুকু, বা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টির প্রতি আস্থা কতটুকু, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা কতটুকু? তবে আস্থাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এনসিপি। আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে, দেশ জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা যে আগামীকাল আসলে কি ঘটবে। কারণ একটা মূলা ঝুলিয়েছে এনসিপি। আমি মূলা বললাম এই কারণেই, এই যাবৎকালীন এদের যতগুলো পদক্ষেপ, এদের যতগুলো কার্যক্রম, সবগুলো জিনিসই দিন শেষে ট্র্যাক হারিয়ে ফেলেছে। হয়তো তেমন কিছুই দেখবো নাকি আসলে পরিবর্তনের জন্য আসলেই কিছু আসতে যাচ্ছে। দর্শক, আগামীকালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা ঐতিহাসিক দিন যেই কটা দেখি যে 7ই মার্চ এটা একটা ঐতিহাসিক দিন, অথবা 25শে ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 25শে মার্চ, এরকম বিভিন্ন জাতীয় ঐতিহাসিক দিন আছে। নতুন কি দিন আসতে যাচ্ছে, আগামীকাল কি ঘটবে? বলা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে।
নিজেদের ফেসবুক পেজে এনসিপির এক বার্তা জানানো হয়েছে, বিপুল আগ্রহ এবং জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে। বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে। তো দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করেছেন। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি এবং আপনার কি বলতে মন চাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত চাই। আর হ্যাঁ, পরবর্তী এর থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আনবো। তাই সবাইকে রিকোয়েস্ট এবং অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।